হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার ইউটিউব চ্যানেল ইনসাইড সায়েন্স। সো আজকে আমরা রাসায়নিক গণনা সম্পর্কে পড়বো বা রাসায়নিক গণনা কীভাবে করবে সেটা শিখবে। এবং মাধ্যমিক 2027কে লক্ষ্য রেখে যারা এই ভিডিওটি দেখছো তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই কার্যকরী হবে। যদি এখানে যে অঙ্কগুলো করানো হবে সেই অঙ্কগুলি তোমরা যদি বারবার যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারো তাহলে রাসায়নিক গণনা সম্পর্কে যে সে ভয় ভীতি সব কিন্তু চলে যাবে। মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে মোট 4 নাম্বার আসবে, তার মধ্যে 3 নাম্বারের দুটো কোশ্চেন থাকে, একটা অথবা একটা করতে হবে, মানে দুটো থাকে, দুটোর মধ্যে একটা করতে হয়, আর একটা থাকে 1 নাম্বারের MCQ। ঠিক আছে, 4 নাম্বার অথবা কখনো কখনো একটা শর্ট কোশ্চেন অর্থাৎ 5 নাম্বারও পড়ে যেতে পারে। তাহলে আমাদের প্রস্তুতিটা এমন হওয়া উচিত যে এই চ্যাপ্টার থেকে যেমনই অঙ্ক যেন আমরা করতে পারি। ঠিক আছে, সো শুরু করব আজকের আমাদের ভিডিও। প্রথমে অঙ্কগুলো প্রিভিয়াস ইয়ার, মানে অ্যাকচুয়ালি এই ভিডিওতে 2017 থেকে 2026 অবধি সমস্ত অঙ্ক যেগুলো এসেছে মাধ্যমিক পরীক্ষায় সেই সব অঙ্কগুলো করানো হবে। এবং এই অঙ্কগুলো করানোর আগে তোমাদের কিছু আইডিয়া দিতে চাইবো, যে আইডিয়াগুলোর অভাবের জন্যই তোমাদের অসুবিধা লাগে। ঠিক আছে, সো প্রথমে দেখো ভরের সংরক্ষণ সূত্র। ভরের সংরক্ষণ সূত্র কি? যে ধরো A + B থেকে C + D উৎপন্ন হয়েছে, যেখানে A এবং B বিক্রিয়া করলো বা সংযুক্ত হলো হয়ে নতুন যৌগ C এবং D উৎপন্ন করেছে। তাহলে A এবং B কে বলা হয় বিক্রিয়ক, C এবং D কে বলা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, এবং যেই প্রক্রিয়াটার মাধ্যমে হলো সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, তার নাম। ঠিক আছে, এবার ভরের সংরক্ষণ সূত্র বলছে যে A এর ভর প্লাস B এর ভর সমান C এর ভর প্লাস D এর ভর। অর্থাৎ আমি যদি বলে দিই A এর ভর 10 গ্রাম, B এর ভর 20 গ্রাম এবং C এর ভর যদি বলে দিই 20 গ্রাম, তাহলে D এর ভর কত হবে বলতে পারবে কেউ? 20 থেকে 20 বিয়োগ করে 10 পড়ে থাকে, তাহলে D এর ভরও হবে 10। বুঝতে পেরেছো না? পারবেন বলো। এই সাধারণ কনসেপ্টটার থেকে বারবার কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে, বারবার। ঠিক আছে, যদি এই সাধারণ কনসেপ্টটুকু মাথায় রাখতে পারো 3 নাম্বার কিন্তু তোমার হয়ে যাবে। বুঝতে পারছো না? পারো না? জাস্ট বিক্রিয়কগুলির মোট ভর সমান বিক্রিয়াজাত পদার্থের মোট ভর। ঠিক আছে, বুঝতে পেরেছো? পরবর্তী কনসেপ্টে চলে যাব, সেটা হচ্ছে যে মোলের ধারণা। তোমাদেরকে মোলের ধারণা বা মোল সম্পর্কে কিছু বলতে চাইব। মোলের ধারণা আমি লিখলাম, মোলের ধারণা। ঠিক আছে, মোলের ধারণা। এবার 1 মোল সমান 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কণা। অর্থাৎ আমি যদি বলি যে তোমাদের একটা সিম্পল উদাহরণ দেওয়া আগে, যে 1 ডজন কলা সমান কটি কলা? স্যার 12টি কলা। যেমন ডজন মানে 12টি, একই রকম মোল মানে এত সংখ্যক। কারো যদি অসুবিধা থাকে একটু অবশ্যই জানাবে। কী বললাম? 1 মোল মানেই অ্যাভোগাড্রো সংখ্যক কণা। যদি বলি যে আমার এই ভিডিওটা 1 মোল স্টুডেন্ট দেখছে, তার মানে আমার ভিডিওটা দেখছে কত? 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক জন শিক্ষার্থী। বুঝতে পেরেছো? এতজন আমার ভিডিওটা দেখছে। পরবর্তী দেখো, বুঝতে পেরেছো? তাহলে 1 মোল বেসিক একদম। তারপর দেখো আমি বলছি, তারপরে তোমার কয়েকটা পরমাণুর পারমাণবিক সংখ্যা সম্পর্কে একটু আগে বলে দেবো, যেগুলো একটু দরকার। মৌল দেখো কি রয়েছে? হাইড্রোজেন। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। কার্বনের কত? 12। নাইট্রোজেনের 14। ঠিক আছে, এবং অক্সিজেনের কত? 16। সোডিয়ামের কত? 23। ম্যাগনেসিয়ামের 24, অ্যালুমিনিয়ামের 27, ফসফরাসের 31। এগুলোও কোশ্চেনে বলে দেওয়া থাকবে। যদি না বলে দেওয়া থাকে তাও কিন্তু বের করতে পারবে আজকের পর থেকে।
তোমাদের পর্যায় সারণী নিশ্চয়ই সকলের পড়া হয়ে গেছে, 1 থেকে 20 অবধি পরমাণু ক্রমাঙ্ক সকলের মনে আছে, ঠিক আছে। এবার যেগুলো হচ্ছে জোড় সংখ্যা, যেমন ধরো 2, 4, 6, তাহলে তাদের ক্ষেত্রে জেড, যদি আমি তাদের পারমাণবিক ভর বের করতে চাই, পারমাণবিক ভর জেডটা কি পরমাণু ক্রমাঙ্ক জেড দিয়ে প্রকাশ করা, তাহলে জেড ইন্টু 2, যারা জোড়দের ক্ষেত্রে কি বললাম, জেড ইন্টু 2, আর যাদের পরমাণু ক্রমাঙ্ক বিজোড় সংখ্যা তাদের কী হবে 2 ইন্টু জেড প্লাস 1। এবার মিলিয়ে দেখে নাও সূত্রটা, কিছু এক্সেপশন, যেমন নাইট্রোজেন 7 হওয়া সত্ত্বেও এটা 14 হয়, ক্লোরিন আইসোটোপের উপস্থিতির জন্য 35.5 হয়, বাকি মিলিয়ে দেখে নাও। কার্বন 6, 6 দুগুণে 12, অক্সিজেন 8, 8 দুগুণে 16, সোডিয়াম 11, তাহলে 11 দুগুণে 22 প্লাস 1 23, ম্যাগনেসিয়াম 12, 12 দুগুণে 24, অ্যালুমিনিয়াম 13, 13 দুগুণে 26 প্লাস 1, ফসফরাস 15, আর 15 দুগুণে 30 প্লাস 1, ঠিক আছে, বুঝতে পেরেছো। আর সালফারটা দরকার 32, ক্লোরিনটা 35.5, ক্যালসিয়াম 19, 19 দুগুণে 38 প্লাস 1, পটাশিয়াম, আর ক্যালসিয়ামটা হচ্ছে তোমার 20, 20 দুগুণে 40। আর এফিটা যেমন দেওয়া থাকবে কোশ্চেনে সেই অনুযায়ী বসাবে, এটা মুখস্থ করতে হবে না, ঠিক আছে। এই কটা ক্যালসিয়াম মানে 20 অবধি তোমাদের মুখস্থ রাখতে হচ্ছে, 20 অবধির মধ্যে এই যেগুলো দাগ দিয়ে দিলাম এগুলো, ঠিক আছে। পরের কনসেপ্টে চলে যাব, দেখো যে মোল সম্পর্কে বুঝতে পেরেছো। এবার আমি যদি বলি যে NH3 তে একদম বেসিক থেকে যাচ্ছি, কটা পরমাণু আছে, N পরমাণু আছে কটা, 1টি, H পরমাণু আছে কটা, 3টি, তাহলে NH3-র আণবিক ভর যদি বার করতে চাই, তাহলে N এর পারমাণবিক ভর আমি জানি কত হয়, 14, 7 দুগুণে 14। হাইড্রোজেনের কথা বললাম 1, তাহলে একটা হাইড্রোজেনের জন্য 1, 3টার জন্য কত হবে 3 ইন্টু 1। তাহলে আমি অণুটার যদি আণবিক ভর, আণবিক ভর, পারমাণবিক ভর, তাহলে অণুটার যদি ভর বের করতে চাই তাহলে কী করবো, 14-র সঙ্গে 3 যোগ করে দেবো, অর্থাৎ 17 হয়ে গেলাম, বুঝতে পেরেছো। তাহলে নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, হাইড্রোজেনের কটা অণু যুক্ত হয়েছে, ওই জন্য যোগ হচ্ছে, যেমন ধরো, তারপর আমি বলতে চাইছি যে CH4, একদম ভেঙে ডিটেলসে বলছি। CH4 কটা পরমাণু আছে, কার্বন পরমাণু একটা আছে স্যার, কার্বন পরমাণু। H পরমাণু আছে কটা, H পরমাণু, কার্বন পরমাণু আছে 1টি, H পরমাণু আছে 4টি, ঠিক আছে। তাহলে একটি কার্বন পরমাণুর ভর কত স্যার, জানি আমরা 12। 4টি হাইড্রোজেন পরমাণু, 4 ইন্টু 1 মানে 4, তাহলে যোগ করো কত হলো 16, তাহলে CH4 এর আণবিক ভর কত হলো 16। এটা এবার তাড়াতাড়ি করতে হবে, দেখো CO2, এত লেখার সময় নাই তো। সি মানে কত বললাম 12 প্লাস অক্সিজেন 16, কটা অক্সিজেন আছে স্যার 2টা, তাহলে 12 প্লাস 32, তাহলে কত হলো 44। কারো যদি এরপরে অসুবিধা থাকে অবশ্যই জানাবে। H2SO4, তাহলে H কটা আছে স্যার 2টা, 2 ইন্টু 1 প্লাস S কটা আছে একটা 32 স্যার, অক্সিজেন 4টা আছে, তাহলে 16 4 64, তাহলে কত হলো 98 গ্রাম। এই যে কনসেপ্ট ক্লিয়ার। পরের কনসেপ্টে চলে যাচ্ছি। পরের কনসেপ্ট দেখো যে মোলের সঙ্গে এর সম্পর্কটা। এবার তাহলে NH3 কত বেরালো আমাদের, NH3 বেরিয়েছে 17 গ্রাম। এবার যেটা তার আণবিক ভর বা কার্বন ধরো বললাম, কার্বন পরমাণু 12, যেটা তার আণবিক ভর বা যেটা তার পারমাণবিক ভর সেটা মানেই হচ্ছে 1 মোল, এটা মানেই 1 মোল। তাহলে 1 মোল কার্বন পরমাণুর ভর কত 12 গ্রাম, 1 মোল NH3, 1 মোল NH3-র ভর কত হবে 17 গ্রাম, ঠিক আছে। তাহলে একই রকম যদি আমি CO2 বলি, CO2 কত বেরোয় 44, তাহলে 44 গ্রাম, অ্যাকচুয়ালি গ্রাম পার মোল বেরোয়। তাহলে 1 মোল CO2 এর ভর কত 44 গ্রাম, ঠিক আছে। আণবিক ভর বা মোলার ভর মানে কি 44 গ্রাম পার মোল, ঠিক আছে। 1 মোল কোনো গ্যাসের
আয়তন অবশ্যই সেটা এসটিপিতে হতে হবে। এসটিপি বড় করে লিখে দিচ্ছি, এসটিপিতে হবে 22.4 লিটার। কি বললাম? এসটিপিতে 1 মোল কোনো গ্যাসের, তাহলে আমি যদি বলি যে 1 মোল অ্যামোনিয়া গ্যাসের NH3 এর আয়তন কত স্যার? এর আয়তন তোমরা কত বলবে? 22.4 লিটার বলবে আর কি। 1 মোল CO2 গ্যাসের আয়তন কত বলবে? 22.4 লিটার। 1 মোল O2 গ্যাসের আয়তন কত বলবে? 22.4 লিটার। বুঝতে পেরেছো না পারোনি বলো? 1 মোল যে কোনো গ্যাসের এসটিপিতে আয়তন কত হয়? 22.4 লিটার। ঠিক আছে, পরবর্তী যে কনসেপ্ট সেটাতে চলে যাব। পরবর্তী কনসেপ্ট দেখো, কনসেপ্ট প্রায় শেষের মুখে। 3টি কনসেপ্ট আছে যে আমি সবকে একত্রিত লিখে দিচ্ছি, যে মোল সংখ্যা n সমান প্রদত্ত ভর বাই আণবিক ভর সমান প্রদত্ত আয়তন, যে আয়তনটা বলে দিতে থাকবে, বাই মোলার আয়তন মানে 22.4 লিটার, অবশ্যই এসটিপিতে বলে দিতে থাকবে কোশ্চেন, এসটিপিতে সমান অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যক। বাস, মোলের ধারণার থেকে তোমাদের এখান থেকে এই কনসেপ্টটুকু দরকার। এটা ক্লাস 9-এ ছিল, বাট এই কনসেপ্টটা দরকার এখানে অঙ্কগুলো সমাধান করার জন্য। বাকি ঐকিক নিয়ম সবাই জানো, যে একটি কলার দাম 10 টাকা হলে 10টি কলার দাম কত হবে স্যার? 100 টাকা স্যার। কী করে বললে? গুণ করে। সেম গুণ এবং ভাগ সম্পর্কে তোমাদের আরও যে ধারণাগুলো রয়েছে সেগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো দেখো, ঠিক আছে, পরে দেখো যে রাসায়নিক গণনা সম্পর্কে আরেকটা যেটা কনসেপ্ট লাগবে সেটা হচ্ছে, এটা অলরেডি বলে দিয়েছি, এ এর ভর প্লাস বি এর ভর সমান সি এর ভর প্লাস ডি এর ভর, আর ই সমান MC স্কোয়ার থেকে 1 গ্রাম ভরকে শক্তিতে, মানে ভর আছে মানে তার মধ্যে শক্তি আছে, শক্তিটাকে কনভার্ট করা যায় ভরে এবং ভরকে কনভার্ট করা যায় শক্তিতে। এটা একটু দেখে নিতে পারো তোমরা। বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে M সমান 2D। এখান থেকে বহুবার মাধ্যমিকে বিগত বছরে বহুবার M সমান 2D এই বেসিক ফর্মুলাটা জানতে চাইছি, যে M সমান 2D ছাত্ররা জানে না, তাহলে MD, তাহলে M সমান 2D। ঠিক আছে, মেরা 2 ডায়মন্ড হ্যাঁ, মানে আমার 2টো ডায়মন্ড আছে, যেভাবে ইচ্ছা মনে রাখো। M সমান 2D, তাহলে 2টা দেখো ডি এর মতো একটু লাগছে না, তাহলে 2D একসঙ্গে হবে। 3D 1D 4D এভাবে মনে রাখতে পারো, যে আমরা জানি 1D 2D 3D, তাহলে 2D হবে সমান M হবে। ঠিক আছে, M সমান 2D এভাবে মনে রাখতে পারো। পরে মোল সংখ্যা সম্পর্কে আমি অলরেডি বলে দিয়েছি, তাহলে আর আমি এখানে সময় নষ্ট করেছি না, পরের স্লাইডে চলে যাব। এবার এখানে তোমার বিক্রিয়াগুলো রয়েছে 2017 থেকে 2026 অবধি পরপর করানো আছে, এগুলো শেষেও আরেকবার দেখাবো, বাট এখানে বিক্রিয়াগুলো আছে। আমি একদম সরাসরি অঙ্কে চলে যাচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। বিক্রিয়াগুলো পরপর আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। প্রথমে রয়েছে MCQ কোশ্চেন, যেগুলো MCQ কোশ্চেনগুলো দেখো, MCQ কোশ্চেনগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব D সমান 32। ঠিক আছে, তাহলে গ্যাসটির আণবিক ওজন, তাহলে M সমান কত জানি আমরা? 2 × D স্যার, তাহলে 2 × 32, তাহলে 64। ঠিক আছে, কারো অসুবিধা আশা করছি হওয়া উচিত নয়। পরের স্লাইডে চলে যাব, যে কোনো কার্বনযুক্ত, আমি যদি পার্মানেন্টে করি, পার্মানেন্টে হলে সরু লেখাটা হচ্ছে, দেখা যাচ্ছে কি? এবার দেখা তো যাচ্ছে, বাট একটু সরু লেখাটা আসছে, বাট ঠিক আছে, যেটা তোমাদের অসুবিধা হবে তোমরা জানাবে। বাকি আমি মোটাটাতেই করছি, এখন মোটা মার্কারটাতেই করি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে লেখাগুলো, না হলে তোমাদের একটু অসুবিধা হবে লেখাগুলো দেখতে। ঠিক আছে, দেখো, তাহলে কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব, প্রথম কাজ কোশ্চেনটা ভালো করে বোঝা এবং কিসের মান দেওয়া আছে। বাষ্প ঘনত্ব 13, তাহলে চুপচাপ প্রথমে লিখে নিতে হবে D সমান 13, তাই তো? D এর মানটা কত দেওয়া আছে? 13। D এর মানটা 13 দিয়ে আছে, তাহলে আমি এখান থেকে কী করতে পারবো? D এর মানটা যদি দেওয়া থাকে তাহলে এমটা বার করে নিতে পারবো স্যার। তাহলে M সমান কী জানি আমরা? একটু আগেই স্যার আপনি বললেন যে স্যার M সমান আপনি বলে দিয়েছেন আমাদেরকে 2D, তাহলে 2 × D এর মানটা 13, তাহলে 13 × 2 = 26। এবার তোমাদেরকে দেখো মোলার ভর বের করানো শিখে দিয়েছি আমি, আর CO2টা করলাম না, এটা কত হবে? 44, কারণ কার্বনের 12, অক্সিজেনের 16 × 2 = 32 হয়ে গেল 44। C2H2 কত হবে? C 12 × 2 = 24 প্লাস H দুটো মানে 26। এটা সঠিক উত্তর। বাকিগুলো করে দেখতে পারো তোমরা, তোমাদের হোমওয়ার্ক রইল যে কত করে হচ্ছে। পরের স্লাইডে চলে যাব। 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে CO2 এর কতগুলি অণু উৎপন্ন হয়। তাহলে এটা করার আগে আমি একটা সাধারণ কনসেপ্ট দেবো, যে C প্লাস O2 থেকে উৎপন্ন হলো CO2। দেখো, C এর আগে কোনো সংখ্যা আছে কি? নেই তো, তাহলে নেই মানে এটা 1 আছে। O2-র আগে কোনো সংখ্যা আছে কি? নেই মানে 1 আছে। নেই মানে কি বললাম? 1 আছে। কিছু নেই মানে এর আগে 1 আছে। তাহলে
1 মোল সি যুক্ত হয়েছে কার সঙ্গে, 1 মোল অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে 1 মোল CO2 উৎপন্ন করেছে। আর 1 মোল যে কোনো গ্যাসে, 1 মোল যে কোনো কিছুতে, 1 মোল যে কোনো কিছু মানে কি বলেছিলাম একটু আগে, অ্যাভোগাড্রো সংখ্যক, আশা করছি মনে রয়েছে সবার, 1 মোল সমান Na। তাহলে বলেছে কোশ্চেন, এবার কোশ্চেনটা দেখো যে 1 মোল কার্বন 1 মোল O2 এর সঙ্গে বিক্রিয়া করেছে, কার্বন ডাইঅক্সাইড কতগুলি অণু উৎপন্ন হলো। CO2 কত মোল উৎপন্ন হয়েছে স্যার, CO2 এর আগে কিছু দেখতে পাচ্ছি না, মানে 1 আছে, তাহলে 1 যদি থাকে 1 মোল মানে কত বলেছি, অ্যাভোগাড্রো সংখ্যক। দেখো আর তোমাদের জটিল লাগছে কি এগুলো, আশা করছি লাগবে না। আর যদি কারো এরপরেও যদি অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে, চেষ্টা করবো তাও সমাধান করার। আরও কোনো পদ্ধতি যদি জানা থাকে অবশ্যই চেষ্টা করবো। প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী CH4 + 2O2 থেকে CO2 + 2H2O সমতা বিধান আছে নাকি, প্রথমেই দেখতে হবে সমতা বিধান আছে নাকি। যদি সমতা বিধান না থাকে সমতা বিধান করে নিতে হবে। তারপরে যে H2Oর আগে যেটা আছে সেটা হচ্ছে ওর H2O এত মোল উৎপন্ন হয়েছে, তাহলে এখানে O2 কত মোল লেগেছে স্যার, 2 মোল লেগেছে। বুঝে গেছো? হ্যাঁ স্যার বুঝে গেছি আমরা, কোনো অসুবিধা নেই। এরপর দেখো তাহলে কোশ্চেনটা কি বলেছে ভালো করে পড়বে। 10 মোল CH4 পোড়াতে STPতে কত আয়তন O2 প্রয়োজন। তাহলে আমার বিক্রিয়াটাতে দেখো যে CH4 কত মোল আছে, তাহলে 1 মোল CH4 পোড়াতে O2 প্রয়োজন, আশা করছি আজকে লেখাগুলো ক্লিয়ার আসছে। O2 প্রয়োজন কত, 2 মোল, মানে 2 × 22.4 লিটার, মানে 44.8 লিটার। 1 মোল CH4 পোড়াতে O2 প্রয়োজন। এরপরে আমি কোশ্চেনে দেখব 10 মোল আছে, 20 মোল আছে, 300 মোল, 1 কোটি মোল, যা ইচ্ছা মোল থাক, আমি তারপরে দেখব। প্রথম কাজ আমার বিক্রিয়াটা যেটা দেওয়া আছে সেই বিক্রিয়া থেকে আমি কি জিস্টটা বার করতে পারলাম, বিক্রিয়া থেকে যেটা বার করতে পারলাম তারপরে আমি এটা লিখবো, ঠিক আছে। এবার দেখো তাহলে 1 মোলের জন্য এত হলে 10 মোল CH4 পোড়াতে O2 প্রয়োজন 400, মানে 44.8 × 10 সমান হয়ে যাবে 448 লিটার। 448 লিটার। কারো যদি অসুবিধা আসতো বলো, তাহলে 448 লিটার, ঠিক আছে। পরের স্লাইডে চলে যাব। তাহলে বুঝতেই পারছো এটা M = 2D। 12 গ্রাম কার্বনকে পুড়িয়ে, এটা তোমাদের জন্য রইল হোমওয়ার্ক, আশা করছি পারবে এরপর এটা। তারপর STPতে এটা করে দিই, STPতে 44.8 লিটার CO2 এর। তাহলে বলেছিলাম দেখো মোল সংখ্যা বের করানোর নিয়ম, যে আয়তনটা বলে দেওয়া আছে চুপচাপ বসিয়ে দাও, 44.8 নিচে ভাগ করে দাও তাকে 22.4 দিয়ে, তাহলে 2 কেটে গেল, তাহলে উত্তর হলো 2 মোল। বুঝতে পারছো? তাহলে প্রথমে যে 5 মিনিট যে ওখানে ভালো করে আন্ডারস্ট্যান্ডিংটা নিতে পেরেছো তাদের কাছে অঙ্কগুলো কিন্তু জলের মতো লাগবে। যাদের ওইখানে ঘাটতি রয়ে গেল তাদের কিন্তু এখানেও ঘাটতি রয়ে গেল একটু। বাকি পরবর্তী অঙ্কগুলো যখন করাবো আরও ডিটেলসে বলবো। এটা একটু মোলের অনুপাত, তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। দেখো 4NH3 + 3NO2 2N2 + 6H2, দেখো বিক্রিয়া সমতা বিধান করে দিয়েছে। তাহলে বিক্রিয়াটিতে N2 এবং NH3 এর মোল অনুপাত, তাহলে N2 কত মোল রয়েছে বলো তো বিক্রিয়াটিতে, N2 2 মোল, তাহলে N2 এর মোল সংখ্যা N2 এর মোল সংখ্যা কত স্যার, 2। বুঝে গেছি স্যার আমরা। NH3 এর মোল সংখ্যা স্যার, NH3 এর আগে 4 আছে, তাহলে NH3 এর মোল সংখ্যা হলো 4। তাহলে দুজনের অনুপাত চেয়েছে 2:4, মানে কত হলো 1:2। সঠিক উত্তর এটা অপশান এ, 1:2, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে চলে যাব যে 9.8 গ্রাম H2SO4কে প্রশমিত করতে কস্টিক সোডা কত গ্রাম প্রয়োজন। দেখো তাহলে প্রথমে বিক্রিয়াটা লিখে নিতে হবে যে H2SO4 এবং NaOH কস্টিক সোডার সঙ্গে উৎপন্ন হবে অ্যাসিড প্লাস ক্ষার, লবণ, Na2SO4 হয়, লবণ প্লাস জল হয়। সমতা বিধানের জন্য এখানে একটা 2 দিতে হবে, বাকি মিলে গেছে। দেখো এটা এস, হ্যাঁ, H2SO4 + 2NaOH থেকে Na2SO4 প্লাস হচ্ছে H2O, লবণ প্লাস জল। এটা হচ্ছে সোডিয়াম লবণ বা সালফেট লবণ বলবো, সোডিয়াম ভুল বলা হয়ে গেল, এটা হচ্ছে সালফেট লবণ আর এটা হচ্ছে তোমার জল, ঠিক আছে। এটা H2SO4 অ্যাসিড, এটা ক্ষার, বিক্রিয়া করে। তাহলে প্রশমিত করতে কি বলেছে যে কোশ্চেন
H2SO4কে প্রশমিত করতে কস্টিক সোডা কত প্রয়োজন? তাহলে এইখানে H2SO4টা যদি বের করো, একটু আগেই শিখিয়েছি যে H2SO4 মানে H2 32 64, তাহলে এটা 98 গ্রাম বেরাবে। তাহলে 98 গ্রামকে প্রশমিত করতে NaOH প্রয়োজন কত স্যার? 98 গ্রাম H2SO4কে প্রশমিত করতে কস্টিক সোডা প্রয়োজন, NaOH প্রয়োজন। Na মানে হচ্ছে 23, আমি এখানে করছি Naটা 23 প্লাস অক্সিজেন 16 প্লাস হাইড্রোজেন 1, তাহলে মানে 40, পুরোটা ইন্টু 2 আছে মানে 80 গ্রাম। তাহলে একের জন্য কত হবে? 80/98। তাহলে আমি এখানে একটু ভালো করে নিচ্ছি, একের জন্য লাগছে কত? একের জন্য লাগছে 80/98, আর 9.8-এর জন্য কত লাগছে? 9.8-এর জন্য লাগছে ইন্টু 9.8। তাহলে দশমিকটা তুলো, 10 দিয়ে গুণ করো, 98 কেটে গেল। তাহলে সঠিক উত্তর হলো 8 গ্রাম। কারো যদি অসুবিধা হলো অবশ্যই জানাবে। লেখাটাতে একটু অসুবিধা হবে, বাট আমি বলছি সেগুলো একটু শুনে আন্ডারস্ট্যান্ড করে একটু খাতায় নিজেরা করে নাও, ঠিক আছে? আশা করছি অসুবিধা হবে না। পরের বিক্রিয়ায় চলে যাব। এসটিপিতে 22 গ্রাম CO2 এর আয়তন। এসটিপিতে টাটকা 2025-এর কোশ্চেন। এসটিপিতে 22 গ্রাম CO2 এর আয়তন দুরকমভাবে করা যাবে। এসটিপিতে CO2 এর মোলার ভর কত বলেছিলাম বলো? তাহলে 44 গ্রাম। তাহলে 44 গ্রাম CO2 এর, এসটিপিতে হচ্ছে CO2 এর আয়তন কত হয় স্যার? আমাদের এটা মুখস্থ, কত? 22.4 লিটার। এটা আমাদের মুখস্থ। এবার এটা যদি মুখস্থ থাকে তাহলে একের জন্য কত হবে? 22.4/44, আর 22-এর জন্য কত হবে? 22.4/44 ইন্টু 22, তাহলে 2 11.2 লিটার, ঠিক আছে? পরবর্তী কোশ্চেনে চলে যাব যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে। আর ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়াটা দেখে নাও। Ca পরেও যদিও আছে, CaCO3 থেকে CaO প্লাস CO2। ক্যালসিয়াম কার্বনেটকে যদি তীব্রভাবে উত্তপ্ত করা হয় কী পাবো? ক্যালসিয়াম অক্সাইড আর CO2 বলেই দেওয়া আছে। ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে, ঠিক আছে? তাহলে CaCO3, Ca দেখো এখানে তোমাদের 40 বলে দেওয়া আছে, Ca 40, কার্বনটা হচ্ছে 12, অক্সিজেন 16 × 3 = 48, তাহলে 40, 50, 60 মানে 100, ঠিক আছে? তাহলে 100 গ্রাম, এটা কত বেরোচ্ছে? 100। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে CaO কত উৎপন্ন হচ্ছে দেখে নাও। Ca মানে 40 প্লাস অক্সিজেন মানে হচ্ছে 16 মানে 56 গ্রাম। একের জন্য কত? 10-এর জন্য কত? মানে 56/100 ইন্টু 10 মানে 5.6 গ্রাম, ঠিক আছে? ক্যালকুলেশনটা তোমরা করে নিতে পারো। বাট জিনিসটা দেখো কী করছি, শুধু বিক্রিয়াটা লিখছি, বিক্রিয়াটা লেখার পর তাদের আণবিক ভরগুলো বের করছি, তারপর দেখে নিচ্ছি যে এত গ্রামের জন্য এত গ্রাম দরকার হয়েছে, এত গ্রামের জন্য এত গ্রাম দরকার, আর কিচ্ছু করছি না, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারছো। আর 2026-এরগুলো একটু দেখে নাও। 2026-এ এসটিপিতে একদম সহজ কোশ্চেন পড়েছিল। এসটিপিতে 11.2 লিটার NH3 গ্যাসের ভর কত? তাহলে আমরা জানি 22.4 লিটার NH3 এর ভর কত হয় এসটিপিতে? N মানে 14 আর 3 17 গ্রাম হয়। মানে উল্টা দিক থেকে দিয়েছে, 17 গ্রামের আয়তন 22.4 লিটার, তাহলে 22.4 লিটার NH3 এর ভর কত হবে? 17 গ্রাম। একের কত আর 11.2 লিটারের কত হবে? তাহলে 17/11.2 ইন্টু 22.4, তাহলে এই উল্টা হয়ে গেল,
22.4টা নিচে হবে, ঠিক আছে। এটা ভাগটা দেখে নাও একটু, যে 1-এর জন্য হবে 17/22.4 ইন্টু 11.2, তাহলে এটা 2 দিয়ে কাটছে, তাহলে 2 8 16 মানে 8.5 সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে 2 দিয়ে যদি গুণ করতে, তাহলে সেই অপশানটাও কিন্তু তোমার জন্য ওয়েট করছে, তাহলে এটা একটু ভালো করে করবে মন দিয়ে, ঠিক আছে। পরের কোশ্চেনে চলে যাব। এটাও কিন্তু তোমাদের এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের এবার এসেছিলো। কি বলছে, CH4 + 2O2, CO2 থেকে 2H2, 5 মোল CH4 সম্পূর্ণ দহন করতে এসটিপিতে কত আয়তন O2 লাগবে। তাহলে দেখো এই টাইপের কোশ্চেন একটা আগে দেখলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি যে CH4, 1 মোল CH4 এর দহনের জন্য O2 প্রয়োজন। 2 আছে এখানে, দেখো O2-র আগে 2, তাহলে O2-র আগে যেহেতু 2 রয়েছে, তাহলে 2 মোল, তাহলে 2 মোলের আয়তন কত হবে, 2 × 22.4 মানে হচ্ছে তোমার 44.8। 2 × 22.4 মানে 44.8 লিটার O2 প্রয়োজন। অক্সিজেন প্রয়োজন হচ্ছে 1 মোলকে দহন করতে, তাহলে 5 মোলের জন্য কত হবে, ঠিক আছে, ইন্টু 5 হয়ে যাবে, সিম্পল একদম। তাহলে সঠিক উত্তর হবে 224, তাই তো। পরের কোশ্চেনে চলে যাব, এবং এই কোশ্চেনগুলো তোমাদের জন্য রইল হোমওয়ার্ক। তোমরা এই কোশ্চেনগুলো করবে বাড়িতে, ঠিক আছে। এই 1-2 কোশ্চেন রয়েছে, এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তারপর আমরা হচ্ছে যেগুলো 2017 থেকে 2026 অবধি যে সকল কোশ্চেন এসেছে তোমাদের, এবং 2027-এ কোন কোশ্চেনগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট সেটা কিন্তু এরপরে শুরু করেছি। ওগুলো MCQগুলো ছিল, এবার 3 মার্কসের কোশ্চেনগুলো আলোচনা করব, 3 মার্কস, ঠিক আছে। সো দেখো শুরু করছি, তার আগে একটু জল খেয়ে নেব আমি। মেন কনসেপ্টগুলো কিন্তু ওখানে যা ছিল তাই আছে। এবার আমি দেখো তোমাদের সুবিধার জন্য এই বিক্রিয়াগুলো কিন্তু এখানে অলরেডি আমি যে প্রথমে লিখে দিয়েছিলাম সেখান থেকে এখানে জাস্ট আমি বসিয়ে দিয়েছি। তোমরা বিক্রিয়াটা প্রথমে দেখো না, তোমরা হচ্ছে দেখো যে কোশ্চেনটা, বিক্রিয়াটা প্রথমে ধরো আমি ঢাকা দিয়ে দিচ্ছি, বিক্রিয়াটা নেই। এবার দেখো, অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করলাম। তাহলে অ্যামোনিয়াম সালফেটের সংকেত আমাদের জানা আছে, অ্যামোনিয়াম সালফেট, ঠিক আছে, NH4 তার হোল টু SO4, অ্যামোনিয়াম সালফেট। কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করছি, কস্টিক সোডা মানে কত হয়, NaOH, ঠিক আছে, কস্টিক সোডা মানে NaOH। দ্রবণ সহ উত্তপ্ত করলে 6.8 গ্রাম অ্যামোনিয়া। তাহলে আমাকে বলেই দিয়েছে যে অ্যামোনিয়া উৎপন্ন হবে, অ্যামোনিয়াটা বলেই দিয়েছে, ঠিক আছে, এটা বলে দিয়েছে, মানে এইটা বলে দিয়েছে। বাকি এই দুটো একটু মনে রাখতে হবে, যে অ্যামোনিয়াম সালফেট থাকলে আমার Na2SO4 + H2O। বিক্রিয়াটা প্র্যাকটিস করতে করতে তোমাদের হয়ে যাবে আশা করছি, ঠিক আছে। এবার দেখো কোশ্চেনটা কি বলেছে, যে অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া দ্রবণ সহ উত্তপ্ত করা হলো। 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে, তাহলে অ্যামোনিয়াটা বলে দিয়েছে যে 6 গ্রাম, যদি আমি পেতে চাই তাহলে এই 6.8 গ্রাম, ঠিক আছে, 6.8 গ্রাম আমি যদি অ্যামোনিয়া গ্যাসটা পেতে চাই, তাহলে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন। তাহলে এই সমতা বিধানটা জরুরি, কিন্তু যদি এটা 2 না করে যদি শুধু NH3 করে দাও তাহলে পুরোটা ভুল হয়ে যাবে। তাহলে সমতা বিধানটা কিন্তু তোমরাকে শিখে নিতে হবে, বা বিক্রিয়াগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের হয়ে যাবে এগুলো। তাহলে এগুলো নিয়ে চাপ নিতে হবে না, আমি যে বিক্রিয়াগুলোর লিস্টটা দিয়ে দেবো সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, তাহলেই হবে। এবার দেখো যেটা আমি বলতে চাইছি সেটা হলো যে এটা তো আমি করে নিচ্ছি, যে বুঝতে পেরে গেছি কোশ্চেন 6.8 গ্রাম। এবার 6.8 গ্রাম আমি অ্যামোনিয়া পেতে চাইছি, তাহলে অ্যামোনিয়াম সালফেট কত প্রয়োজন, এটা কোশ্চেনটা কারো যদি অসুবিধা আছে অবশ্যই বলবে কমেন্টে। তাহলে আমি NH4 তার হোল টু SO4 এই বিক্রিয়াটাই যে NH3 কত গ্রাম উৎপন্ন হয়েছে NH3 এখানে দেখো কত গ্রাম, 2
ইন্টু এনের মান দেখো শিখিয়ে দিয়েছিলাম 14 প্লাস এইচ মানে 3, তাহলে 14 দিনে 17 মানে 34 গ্রাম। এই বিক্রিয়াটিতে 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে। তাহলে 34 গ্রামের জন্য এখানে অ্যামোনিয়াম সালফেট কত লেগেছে, এর আণবিক ভর যেটা সেটাই লেগেছে নিশ্চয়ই। কত হবে এন মানে হচ্ছে তোমার দেখো এন মানে হচ্ছে তোমার 14 প্লাস 4 ইন্টু 2 প্লাস SO4, এস মানে 32 প্লাস 16 4 64। তাহলে দেখো 14 4 18, 18 দুনে 36, 36 প্লাস 9 6, তাহলে তোমার হচ্ছে 12 132 গ্রাম। বুঝতে পেরেছো না পারোনি বলো? তাহলে 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন, 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন 6.8 এই 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করার জন্য। এই কনসেপ্টটা বুঝতে পেরেছো না পারোনি বলো? কোশ্চেনটা বুঝিয়েছি। এরপর কোশ্চেনটায় তুমি কি লিখবে, যে 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন 132 গ্রাম। পরের স্লাইডে আশা করছি বা এখানেই করে দিচ্ছি, যে 34 গ্রাম NH3, জাস্ট কোশ্চেনটা যেভাবে আছে সেভাবে লিখবে। অ্যামোনিয়া উৎপন্ন করতে NH4 অ্যামোনিয়াম সালফেট হোল টু SO4 প্রয়োজন কত বেরিয়েছিল স্যার? 132 গ্রাম। তাহলে 1 গ্রাম NH3 উৎপন্ন করতে কত লাগবে? আর 6.8 গ্রাম NH3 উৎপন্ন করতে লাগবে 132/34। তাহলে এখানে আমার জায়গার অভাব, তাহলে যদি এটা মুছে দিই তাহলে পুরোটাই চলে যাবে। তাহলে আমি ছোটো মার্কারটাই এরপর ছোটো মার্কারটা দিয়েই করবো, ঠিক আছে? দেখো বাকি সমাধানটা করতে পারবে তো তোমরা, বাট এটা আমি করে দিচ্ছি না। 34 গ্রামের জন্য কত বললাম? 132, একের জন্য 132/34, আর 6.8 জন্য 132/34 ইন্টু 6.8। এবার ক্যালকুলেশানগুলো দেখো, 34 2 × 38, তাহলে দশমিকটা সবসময় তুলে দেবে 10, তাহলে 2 5 10 দিয়ে কখনোই ভাগ করতে যাবে না, এটা 2 হলো, 2 এটা 2, তাহলে 132কে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 4 3 9 6 2 1 2 ভাজিত 10 মানে তোমার হয়ে যাবে 26.4। বুঝতে পেরেছো না পারোনি বলো? তাহলে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে, উত্তরটা লিখবে কিন্তু অবশ্যই, যে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে 26.4 গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হয়েছে। আশা করছি ক্লিয়ার হয়েছে তোমাদের কনসেপ্ট। পরে কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনটা দেখো, যে CaCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়ায় CaCl2 CO2 এবং H2O উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে CaCO3 প্লাস 2HCl থেকে উৎপন্ন হচ্ছে CaCl2 প্লাস CO2 প্লাস H2O। এবার এখানে বলে দেওয়া আছে দেখো, যে CaCO3 এটা 50 বলে দেওয়া আছে দেখো কোশ্চেনে, 50 CaCO3 থেকে 55.5 গ্রাম হচ্ছে CaCl2, 22 গ্রাম মানে এটা যুক্ত 22 গ্রাম CO2 এবং 9 গ্রাম H2O, 9 গ্রাম 9। তাহলে HCl এর প্রথমে ভরটা বের করে নিতে পারবো কীভাবে? বিক্রিয়কগুলির মোট ভর সমান বিক্রিয়াজাত পদার্থগুলির মোট ভর। তাহলে 50 পুরোটার থেকে 50কে বিয়োগ করে তাহলে এটা 5.5 থাকছে, আর এটা 31 থাকছে। দেখো 22 আর 9 31, তাহলে 31 আর 5.5 মানে হচ্ছে তোমার হচ্ছে 36.5 গ্রাম। একটা উত্তর হয়ে গেল। দেখো কত গ্রাম HCl প্রয়োজন স্যার? 36.5 গ্রাম। বুঝতে পেরেছো না পারোনি? কীভাবে লিখবে? যে বিক্রিয়কগুলির মোট ভর সমান বিক্রিয়াজাত পদার্থগুলির মোট ভর, তারপরে লিখবে বিক্রিয়কগুলির মোট ভর 50 প্লাস x সমান বিক্রিয়াজাত পদার্থগুলির মোট ভর, মানে আমি লিখে দিচ্ছি দরকার হলে 50 প্লাস x সমান 55.5 প্লাস 22 প্লাস 9। আমি ছোটো মার্কারটাই করে লিখবো এরপর, ঠিক আছে? তাহলে তোমাদের সুবিধা হবে এগুলো, নাহলে মুছে যাচ্ছে না সঙ্গে সঙ্গে।
এত কিছু মেমোরাইজ করে রাখাটাও সম্ভব নয়। তাহলে এক্সের মানটা বেরোলো তোমার 36.5। এবার আমি ধরো স্লাইডটা চেঞ্জ করতে যাচ্ছি, আমার পুরোটা মুছে যাচ্ছে, তাহলে আমারও অসুবিধা হচ্ছে একটু। আমি ছোটো মার্কারটা দিয়ে লিখছি, ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করো তোমরা। প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত? তাহলে HCl এর মোল সংখ্যা কত হবে এখানে? HCl কত লেগেছে এখানে? HCl 36.5। তাহলে HCl এর তুমি যদি বের করো আণবিক ভর, তাহলে 36.5 বাই কী বলেছি, এর আণবিক ভর HCl এর। HCl H এর কত 2, Cl এর H এর হচ্ছে 1, Cl এর 35.5 মানে 36, তাহলে 36.5, তাহলে 1 মোল। ঠিক আছে, তাহলে 50 গ্রাম CaCO3 থেকে 55.5 গ্রাম CaCl2 এবং 22 গ্রাম CO2 এবং 9 গ্রাম H2 উৎপন্ন করতে HCl প্রয়োজন 36.5 গ্রাম এবং কত মোল প্রয়োজন? 1। ঠিক আছে, এবার আমি ছোটো মার্কারটা দিয়ে করছি, হয়তো একটু মার্কারের সাইজটা একটু ছোটো বড় হতে পারে, বাট তোমাদের একটু সুবিধা হবে। দেখো না, আয়রন পাইরাইডসকে, পরে কোশ্চেন দেখো, আয়রন পাইরাইডসকে অতিরিক্ত বায়ুপ্রবাহে পোড়ালে, অতিরিক্ত বায়ুপ্রবাহে যদি পোড়ানো হয় সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদন, তোমরা এটা অলরেডি অজৈব রসায়নের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, সেটা হচ্ছে স্পর্শ পদ্ধতি। স্পর্শ পদ্ধতিতে দুটো বিক্রিয়া রয়েছে, S+O2 থেকে SO2, S+O2 থেকে একটু মনে করে নাও, S+O2 থেকে SO2, আর একটা হচ্ছে 4Fe(S2) + 11O2 থেকে 2Fe2O3 + 8SO2। কীভাবে এই সমতা বিধানগুলো মনে রাখবে সেটার জন্য তোমরা কিন্তু অজৈব রসায়নের ভিডিওটা দেখে নিতে পারো। ঠিক আছে, যে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড, একটা ছোট্ট ভিডিও আছে 7 থেকে, এই স্পর্শ পদ্ধতি ছিল একটু বড় হয়ে গেছে, 10 থেকে 15 মিনিটের ভিডিও, ওটা দেখে নিতে পারো। তাহলে এই সংখ্যাগুলো কীভাবে মনে রাখতে হবে ওখানে কিন্তু বলা আছে, ওই ডিটেলস আমি যাচ্ছি না, বিক্রিয়াটা তোমাদের বলে দেওয়া আছে। 4Fe(S2) + 11O2 + 2। 12 গ্রাম SO2 উৎপাদনের জন্য কত গ্রাম Fe(S2) প্রয়োজন? তাহলে দেখো একদম বেসিক অঙ্ক, সে Fe(S2), এর মান বলে দিয়েছে 56। তাহলে প্রথমেই দেখো 12 গ্রাম SO2, আমি এটা দেখছি না, SO2 দেওয়া আছে আর Fe(S2), তাহলে SO2 এর প্রথমে এখানে আণবিক ভর বের করে নেবো, আর কি 4Fe(S2) এর আণবিক ভর বের করে নেবো, প্রথম কাজ এটাই। তাহলে SO2 এর আণবিক ভর 8 × SO2, পুরোটা বার করতে হবে, তাহলে 8 × S মানে কত হবে স্যার? 32, প্লাস অক্সিজেন O2 মানে 16 দুগুণে 32, তাহলে 8 × 64 হয়ে গেল, তাই তো? তাহলে 8 4 32 2, হাতে রইল 3, 8 6 48, 512। ঠিক আছে, 512 গ্রাম। 4Fe(S2), 4Fe(S2) বার করছি, Fe 56 প্লাস S2, S মানে হচ্ছে 32, 32 32 64, তাহলে 6 5 11 12, 4 × 120, তাহলে 12 4 48, 480। ঠিক আছে, এটা হচ্ছে Fe(S2) এর পরিমাণ, SO2। তাহলে প্রথমে কোনটা আছে? SO2টা দেওয়া আছে, তাহলে SO2টা লিখতে হবে যে 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য Fe(S2) প্রয়োজন 480। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি পরের স্লাইডে কি লিখব। তাহলে আমার Fe(S2) বেরিয়েছে কত, দেখো আগের স্লাইডে, যে Fe(S2) বেরিয়েছে 480 আর 512। তাহলে 512 গ্রাম SO2 উৎপন্ন করতে Fe(S2) প্রয়োজন 480 গ্রাম। একের জন্য কত? 480/512, আর কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার 12 গ্রামের জন্য কত। ঠিক আছে, তাহলে 12 গ্রামের জন্য কত হবে? 12, 480 516 × 12, তাহলে 12 দিয়ে কাটছে কি? 12 4 48, হ্যাঁ কেটে যাচ্ছে, 12 4 48, 3 6, 12 3 36, তাহলে 480/43, তোমরা ভাগটা করে নেবে, এটাই তোমাদের উত্তর। তাহলে 1, তারপরে 5 0
11 কিছু একটা আসবে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা 480 নাকি আরও একবার দেখে নিচ্ছি, দরকার হলে দাঁড়িয়ে যাও একটু। 4 গুণগুলো একটু দেখে নেবে, ঠিক আছে, বাট আমি আর একবার দেখে নিচ্ছি। তাও গুণটা দেখে নাও যে এখানে রয়েছে তোমার এফি কত 4, এফি 56, এস মানে হচ্ছে 32, দুগুণে 64, তাহলে 0 12 6 দুগুণে 12, ঠিকই আছে, তাহলে 12 4 48, 480। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাবো। দেখো একটা জিনিস তোমরাকে আইডেন্টিফাই করাচ্ছি, একটা ওইভাবে কোশ্চেন পড়ছে, আর একটা কিন্তু বিক্রিয়কগুলির মোট ভর, আগে ভর ছিল কি পরে কি ভর, এখান থেকে একটা কোশ্চেন, মানে দুরকম টাইপের। তোমাদের যদি একটা টাইপ জটিল লাগছে তো সেকেন্ড টাইপটা ভালো করে করবে, তাহলেও মাধ্যমিকে 3 নাম্বার কিন্তু উতরে যাবে, উতরে যাওয়ার জন্য। আর যদি তুমি রিস্ক নিতে না চাও তাহলে দুটো টাইপই আশা করছি শিখে গেছো এতক্ষণ অবধি। যদি ভিডিওটা দেখেছো অবশ্যই আমি বুঝতে পারছি যে তুমি শিখে গেছো। বলেছে দেখো কোশ্চেনটা, যে কোনো ধাতব কার্বনের 200 গ্রামকে, কোনো ধাতব কার্বনের মানে MCO3 এর 200 গ্রাম আছে, তাহলে 200 গ্রামকে যদি উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড এবং একটি গ্যাসীয় যৌগ পাওয়া যায়, গ্যাসীয় যৌগ। তাহলে গ্যাসীয় যৌগটির আণবিক ভরটা আমি বার করে নেব কত, 200 - 112। বিক্রিয়কগুলির মোট কীভাবে লিখবো, যে বিক্রিয়কগুলির মোট ভর সমান বিক্রিয়াজাত পদার্থের মোট ভর, তাহলে 200 = 112 প্লাস এক্স, তাহলে এক্সের মানটা বেরাচ্ছে 200, এক্সের মানটা বেরাচ্ছে 200 - 112, তাহলে হয়ে গেল 88 গ্রাম। কোনো অসুবিধা থাকলে বলো, তাহলে 88 গ্রাম বেরিয়ে গেল। এবার এটা হচ্ছে তার আণবিক ভর এম। বলেছে গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22, তাহলে গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব ডি এর মানটা দেওয়া আছে 22, ঠিক আছে, এটা তার ডাব্লিউটা বেরিয়েছে, বুঝতে পারছো যে এত গ্রাম উৎপন্ন হয়েছে। বিক্রিয়াতে কত মোল গ্যাসীয় যৌগ, তাহলে ডিটা দেওয়া আছে, তাহলে তার আণবিক ভরটা বের করে নাও। আর কি আছে, এম সমান কি বলেছিলাম 2D, 1D 2D 3D, তাহলে 2D, এম সমান 2D। ওকে, তাহলে 2 × 22 মানে কত হলো 44, তাহলে এর আণবিক ভরটা 44, তাহলে মোল সংখ্যা বের করানোর নিয়ম কি, যেটা তোমার দেওয়া থাকবে 88 বাই মোলার ভর, তাহলে 2 মোল। ঠিক আছে, এই স্লাইডটাতেই হয়ে গেল অঙ্কটা। বুঝতে পেরেছো না পারোনি বলো, খুব সহজ অঙ্ক। দেখো এটা করলে 3 নাম্বার পেতে, বুঝতে পারছো। দেখো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 2019-এর কোশ্চেন। এবার তোমাদের আগেই বলে রাখি যে যেগুলো হচ্ছে এই সালগুলো যেগুলো লেখা আছে সেগুলো হয়তো একটু পরিবর্তন হতে পারে, যে 18 কোশ্চেন 19-এ বা 19-এর কোশ্চেন 20-তে এগুলো হয়ে যেতে পারে, বাট এগুলো কিন্তু সবগুলোই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে। তাহলে দেখো উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম দ্বারা Fe2O3কে বিজারিত করে 558 গ্রাম এফি প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন। তাহলে দেখো অ্যালুমিনিয়াম আর এফি নিয়ে কথা হচ্ছে, তাহলে অ্যালুমিনিয়াম আর এফি, অ্যালুমিনিয়াম মানে কত 27, এটা অক্সিজেনের হচ্ছে 16, অ্যালুমিনিয়াম 27, তাহলে 2 × 27 মানে কত হলো 54, ঠিক আছে। আর এফি মানে 55.8, এখানে 558 দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই 2 × 55.8, আমি এটা ইচ্ছা করে রাখছি, গুণটা করছি না। এবার কোশ্চেনে বলেছে দেখো যে 558 গ্রাম এফি প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন, তাহলে 2 × 55.8 গ্রাম এফি প্রস্তুতির জন্য অ্যালুমিনিয়াম প্রয়োজন কত 54 গ্রাম, 54 গ্রাম একের জন্য কত, আর 558 জন্য কত হবে, তাহলে দেখো 54 × 558 বাই 55.8, এটা তুলে দাও, তাহলে এখানে একটা 10 লাগবে, 10 উপরে 10 আছে, এটা কেটে গেল, আর হচ্ছে তোমার আরেকটা 2 ছিল নিচে, তাহলে 2 × 27, তাহলে সঠিক উত্তর হলো 270 গ্রাম। ক্যালকুলেশনটা একটু এখানে হেজি হয়ে গেল, অ্যাকচুয়ালি আমার যেটাই লিখছিলাম সেটা ভেঙে গেছে, ঠিক আছে, সো একটু অসুবিধা হবে, বাট আমি যেটা বলছি সেটা যদি শুনে তোমরা নিজেরা খাতায় করতে পারো কোনো অসুবিধা হবে না। তাহলে 2 × মানে এই যেটা বেরোলো, এটার জন্য অ্যালুমিনিয়াম প্রয়োজন 54 গ্রাম, একের জন্য কত 558 জন্য কত, বুঝতে পেরেছো। পরের পার্টটায় চলে যাবে, বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে।
কত মোল Fe2O3 লাগবে। তাহলে 2 মোল Fe উৎপন্ন করার জন্য Fe2O3 প্রয়োজন কত? 1 মোল। বুঝতে পেরেছ? এই বিক্রিয়ায় কত মোল Fe উৎপন্ন হয়েছে সেটা দেখে নেব, তারপরে Fe2O3 কত মোল লাগছে দেখে নেব। বুঝতে পেরেছ? তাহলে 558 গ্রাম Fe, মানে প্রদত্ত ভরটা দেওয়া আছে। তাহলে Fe এর মোল সংখ্যা, Fe এর মোল সংখ্যা সমান 558 বাই Fe কত? 55.8, দশমিক তুলে দাও, 10 দিয়ে গুণ করো, তাহলে 10 মোল। তাহলে 2 মোল Feর জন্য Fe2O3 প্রয়োজন 1 মোল। তাহলে 2 এর জন্য প্রয়োজন 1, 1 এর জন্য কত? 1 এর 2, আর 10 এর জন্য কত হবে? 1 এর 2 ইন্টু 10, মানে হলো 5 মোল। ঠিক আছে? কারো যদি অসুবিধা থাকে বলবে, এটা কিন্তু খুব ভালো অঙ্ক। ঠিক আছে, ভালো করে করতে পারো তোমরা। বুঝতে পেরেছো তো কি বললো? যে বিক্রিয়াটিতে কত মোল, কোশ্চেনে বলেছে দেখো বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে। তাহলে দেখো Fe 2 মোল উৎপন্ন হওয়ার জন্য 1 মোল লাগছে, 1 এর জন্য কত লাগলো, আর এই বিক্রিয়ায় কত গ্রাম Fe বলেছিল, এখানে বলেছে দেখো 558 গ্রাম Fe। তাহলে মোল সংখ্যাটা বার করে নেব, প্রদত্ত ভর বাই আণবিক ভর। তাহলে Feর আণবিক ভর 55.8 দেওয়া আছে, তাহলে মোল সংখ্যাটা বেরিয়ে গেল। তাহলে কত মোল Fe2O3 লাগবে সেটা বের করে নিলাম। ঠিক আছে, তারপরের কোশ্চেনে চলে যাব। দেখো কি বলেছে, 32.1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করা হলো। যদি উত্তপ্ত করা হয় তাহলে কি হবে? তাহলে 10.2 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড কত আছে, এটা 32.1 গ্রামকে উত্তপ্ত করা হচ্ছে। তাহলে সমতা বিধান সহ বিক্রিয়াটা দেখো, 2NH4Cl প্লাস COH এর হোল 2 থেকে CaCl2 প্লাস 2H2O প্লাস NH3। অ্যামোনিয়ার হচ্ছে রাসায়নিক প্রস্তুতির যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা এখানে জাস্ট পড়েছিল তোমাদের। এটা কত সালে? 2019 সালে। তাহলে 32.1 গ্রাম রয়েছে, উত্তপ্ত করে 10.2 গ্রাম NH3 এবং 33.3 গ্রাম CaCl2 এবং 10.8 গ্রাম H2O পাওয়া যায়। কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করলো? তাহলে দেখো বিক্রিয়কগুলির মোট ভর, এটা X ধরে নেবে। তাহলে বিক্রিয়কগুলির মোট ভর সমান বিক্রিয়াজাত পদার্থের মোট ভর, তাহলে বিয়োগ করে দিলে পেয়ে যাবে। হোমওয়ার্ক রইলো তোমাদের এটা। এই বিক্রিয়ায় কত মোল NH3 এবং STPতে কত লিটার NH3 উৎপন্ন হলো? তাহলে NH3 10.2 হয়েছে, তাহলে NH3 এর মোল সংখ্যা, NH3 এর মোল সংখ্যা সমান, মোল সংখ্যা কী হবে? যে 10.2 গ্রাম, এটা হচ্ছে প্রদত্ত ভর, বাই NH3 মোলার ভর কত হবে? 17। 10.2 বাই 17। কোনো যদি অসুবিধা থাকে তো বলো। ঠিক আছে, বাই 17 করে দেবে, উত্তর চলে আসবে। তারপরে বলেছে কি, যে STPতে কত লিটার NH3 গ্যাস? তাহলে 1 মোলের জন্য আয়তন হয় 22.4 লিটার। তাহলে এই মোলের জন্য যদি আমি বলি যে আয়তন হবে স্যার 10.2 বাই 17 ইন্টু 22.4 লিটার। ক্যালকুলেশনটা একটু জটিল হবে, বাট করে নিতে পারবে তোমরা, আশা করছি। এটা কেটে নিয়ে নেবো, দশমিকটা তুলে 10 দিয়ে দাও, তাহলে 17 6 102, 6 দিয়ে গুণ করবে, এটা হয়ে যাবে। ঠিক আছে, এটাও দশমিকটা তুলে নিতে পারো 6 দিয়ে, তাহলে 0.6 মোল আসছে। ঠিক আছে, বুঝতে পেরেছো না পারোনি বলো? তাহলে একই রকম আগের কোশ্চেনটায় তাহলে মোল সংখ্যাটা মনে হয়, আচ্ছা কত মোল ওখানে ছিল, ঠিক আছে, কত মোল লাগবে ওটা তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে,
পরের কোশ্চেনে চলে যাব। দেখো একদম বেসিক ফান্ডামেন্টাল থেকে দিয়েছে। এ এবং বি পরস্পর বিক্রিয়া করে নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী সি উৎপন্ন করে 2a + b থেকে 2c। এ বি সি যথাক্রমে তিনটি গ্যাসীয় পদার্থের সংকেত। এ এবং বি এর বাষ্প ঘনত্ব যথাক্রমে 32 এবং 16। সি এর বাষ্প ঘনত্ব নির্ণয় করো। তাহলে এ এবং বি এর বাষ্প ঘনত্ব দেওয়া আছে, তাহলে এম গুলো বার করতে পারবে না বলো। এ এর আণবিক ভর এম এ লিখলাম, তাহলে এম সমান 2d, মনে আছে 2 × d, d মানে 32, মানে কত পেলাম 64। আণবিক ভর বি এর কত হবে 2 × 16 মানে হলো 32। এবার দেখো 2 × a আছে, তাহলে 2 × a মানে 64 × 2 প্লাস বি, বি মানে কত আছে 32 সমান 2 × c। তাহলে তোমার এখানে থেকে আসছে 8 128 আর 32, মানে তোমার আসছে এখান থেকে দেখে নাও 0 6 160, তাই তো 160 সমান আসছে 2c। তাহলে c আসছে কত 80। তাহলে c এর আণবিক ভর এমটা কত আসছে 80, c এর আণবিক ভরটা আসছে 80। তাহলে c এর বাষ্প ঘনত্ব d সমান হয়ে যাবে m/2। তাহলে 80/2 মানে 40। আর বিক্রিয়াটা যদি দেখতে চাও এটার থেকে হবে 40 বেরিয়ে গেল। 40 মানে 32 মানে SO2, 2SO2, তাহলে 2SO3, তাহলে বাষ্প ঘনত্ব 40, আণবিক ভরটা 80। ঠিক আছে, ঠিকই রয়েছে, তাহলে সঠিক উত্তর এটাই হয়ে গেল। বুঝতে পেরেছো না পারোনি বলো? ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাব। দেখো এরপর কোশ্চেনগুলো কিন্তু তোমরা নিজেরাই পারবে। কি বলেছে যে নিচের রাসায়নিক, এটা অ্যাকচুয়ালি 2019-এর 2019, এটা 2019, তার মানে ওটা 2020 হবে। ঠিক আছে, একটু হয়তো এটা ভুল হয়ে গেছে, বাট 2020 বা 19 এই সালের হবে। তাহলে দেখো ওটা ইম্পর্টেন্ট নয়, যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে অঙ্কটা। নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী 2ZNS + 3O2 থেকে 2ZNO + 2SO2 বিক্রিয়াটা 2ZNS + 3O2 থেকে 2ZNO + 2SO2। 100 মোল ZNS থেকে কত গ্রাম ZNO? 100 মোল। তাহলে দেখো ZNS কত মোল লেগেছে 2 মোল। 2 মোল ZNS থেকে ZNO উৎপন্ন হয়েছে কত? ZN মানে 65.5, 65.5কে 2 দিয়ে গুণ করো, তাহলে হবে 60, 120, 5 × 2 = 10, তাহলে হচ্ছে তোমার 130, তোমার 131 প্লাস অক্সিজেন × 2 মানে 32, তাহলে হয়ে গেল তোমার 163। তাহলে 2 মোল ZNS থেকে 163 গ্রাম ZNO উৎপন্ন হয়। 1 মোলের জন্য কত? 100 মোলের জন্য কত? তাহলে 163/2 × 150, আর 2 দিয়ে এটা ভাগ করে গুণ করতে পারতে, যেটা করবে সেটাই উত্তর। ঠিক আছে, ZNOটা বেরিয়ে গেল। এবার হচ্ছে কত মোল SO2 উৎপন্ন হচ্ছে দেখো। তাহলে 2 মোল ZNS থেকে 2 মোল SO2 উৎপন্ন হয় কত? 2 মোল থেকে 2 মোল SO2 উৎপন্ন হয়, বা আমি লিখে দিচ্ছি এটা, কি বললাম, 2 মোল ZNS থেকে 2 মোল SO2 উৎপন্ন হচ্ছে। 1 মোল থেকে কত হবে? 2/2 মানে 1 মোলই হবে। আর এখানে মনে হয় 100 মোল দেওয়া আছে, তাহলে 100 মোল SO2 উৎপন্ন হবে। ঠিক আছে, একদম সহজ কোশ্চেন ছিল। পরবর্তী কোশ্চেনে চলে যাব। 2020 উচ্চ উষ্ণতা একটি ধাতব অক্সাইডের 40 গ্রামের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় ধাতব অক্সাইড M2O3 এর সঙ্গে 40 গ্রামের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় 2Al, তখন অ্যালুমিনিয়াম মানে হিট করা উচিত, ধাতব অক্সাইড মানে Fe2O3, বাট এখানে বলেছে যেহেতু ধাতব তাই M2 রেখেছি, এমটা ধাতু M2O3, তাহলে ধাতুটির সঙ্গে 28 গ্রাম, তাহলে 40 গ্রাম ধাতব অক্সাইডের 40 অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় 28 গ্রাম
ধাতুটা উৎপন্ন হয়েছে এবং 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড, মানে দেখো আইডেন্টিফাই করতে পারতে অ্যালুমিনিয়াম ধাতু মানে এম ধরো Al2O3, তাহলে এটা অবশ্যই Al2O3 হতো, এই Fe2O3 হতো, বুঝতে পারছো, বা যে কোনো একটা Cr2O3 হতে পারতো, ঠিক আছে, একটা ধাতু হতো। বিক্রিয়াটির জন্য কত অ্যালুমিনিয়াম প্রয়োজন, 2020 কোশ্চেন, বিক্রিয়াটির জন্য কত অ্যালুমিনিয়াম প্রয়োজন। তাহলে এটা দেখো খুব সহজ একটি, কী লিখবে, যে যেহেতু এটা 3 নম্বরের কোশ্চেন তাই গুছিয়ে লিখতে হবে যে ভরের সংরক্ষণ সূত্র থেকে পাই বিক্রিয়কগুলির মোট ভর, বিক্রিয়কগুলির মোট ভর আমি বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে, বিক্রিয়কগুলির মোট ভর সমান বিক্রিয়াজাত পদার্থের মোট ভর। তাহলে বিক্রিয়ক 40 প্লাস এক্স সমান 28 প্লাস 22, ঠিক আছে। তাহলে 20 দুগুণে 40 50, তাহলে এমটা হয়ে যাবে কত হবে, এক্সের মানটা হচ্ছে দেখো 10, যেহেতু এটা 40, আচ্ছা এটা 25.5 দেওয়া আছে, তাহলে আচ্ছা 25.5, তাহলে মানটা আর একটু চেঞ্জ হবে, এটা কত ধরেছিলাম 28, তাহলে হচ্ছে তোমার মাইনাস 2.5 মানে 7.5 গ্রাম, ঠিক আছে। এই যোগ হয়ে যাবে, মানে 8 5 13, 8 5 13, তাহলে 13.5, সঠিক উত্তর হবে 13.5। এটা একটু ঠিক করে নাও, এটা হচ্ছে 25.5, দেখো ওখানে আমি 22 রেখে নিয়েছিলাম, ঠিক আছে কোনো অসুবিধা নেই। কী বললাম, তাহলে 40 প্লাস এক্স সমান হচ্ছে 28 প্লাস 25.5, তাহলে 20 20 40, 8 5 13, 13.5, তাহলে উত্তর হবে 13.5, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে চলে যাব, যে সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এই বিক্রিয়াটা তোমাদের আগেই করিয়ে দিয়েছিলাম। দেখো সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, বা এর নাম দিতে পারে কস্টিক সোডা, কস্টিক পটাশ মানে মনে রাখবে KOH, কস্টিক পটাশ, সোডা মানে NaOH, বিক্রিয়া Na2SO4 + 2H2 উৎপন্ন হচ্ছে। এবার 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। তাহলে H2SO4 কত বার করেছিলাম, 98, NaOH 40 × 2 80 বার করেছিলাম, মনে করে দেখো, তাহলে 80 গ্রাম, 98 গ্রাম H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করার জন্য NaOH প্রয়োজন 80 গ্রাম, একের জন্য কত 80/98, আর হচ্ছে তোমার 4.9 জন্য কত 80/98 ইন্টু 4.9, তাহলে 4.9 দশমিকটা তুলে দাও, 49 2 58, আর 0 0 কেটে দাও, তাহলে 4, উত্তর হবে 4 গ্রাম, ঠিক আছে। বুঝতে পেরেছো না, পরে উত্তরটা ভালো করে লিখবে, ঠিক আছে, সিম্পল। পরে কোশ্চেন, যে কোনো একটি 480 গ্রাম একটি কঠিন যৌগকে 352 গ্রাম অক্সিজেনে পোড়ালে 320 গ্রাম, তাহলে 480 গ্রাম একটি কঠিন যৌগ আছে, যে কঠিন যৌগ 480 বলে দেওয়া, সেটা কত 480, কঠিন যৌগকে 352 গ্রাম অক্সিজেনে পোড়ানো হচ্ছে, এটা যোগ হবে, সমান 320 গ্রামের অপর একটি কঠিন যৌগ, 320 গ্রামের অপর একটি কঠিন যৌগ, তাহলে 320 এখান থেকে তাহলে পড়ে রইল 32, তাহলে হচ্ছে তোমার আরেকটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়েছে, গ্যাসীয় যৌগের ভরটা বার করে নেবো, 480 প্লাস হচ্ছে 32, তার মানে হচ্ছে এটা প্লাস এটা, মোট ভর সমান এটা প্লাস এটা, তাহলে 32 মানে হচ্ছে 512 বেরোচ্ছে, 512 গ্রাম, ঠিক আছে। যদি এটা প্লাস এটা সমান এটা প্লাস এটা করো তাহলে 512 বেরোচ্ছে, কারণ 5 3 8, 832, এদিকে হচ্ছে 4 3 7, 832, ঠিক আছে, তাহলে 512 গ্রাম। এবার বলে দেওয়া আছে গ্যাসটির বাষ্প ঘনত্ব D সমান 32, তাহলে এমটা বার করে নেবো, M সমান 2D, তাহলে 2 × 32 মানে 64 স্যার। এবার কত মোল গ্যাসীয় যৌগটি, তাহলে মোল মানে কি বলেছিলাম 512, প্রদত্ত ভর বাই মোলার ভর 64, তাহলে 6 7 42, 6 8 48, 8 দিয়ে কাটছে কি 8, 8 4 32, 6 8 48, কেটে গেল 8 দিয়ে, তাহলে 8 মোল, ঠিক আছে। ক্যালকুলেশনগুলো দেখো এইভাবেই করবে কিন্তু, 8 মোল, বুঝতে পেরেছো, 3 নম্বর পেয়ে গেলে 2023-এর। এবার সালফারকে অক্সিজেনে পোড়ালে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় S+O2 থেকে SO2, S+O2 থেকে SO2, ঠিক আছে, S+O2 থেকে SO2 প্লাস হচ্ছে STP-তে
এসটিপিতে 2240 লিটার SO2 উৎপন্ন করতে কত গ্রাম সালফার প্রয়োজন? তাহলে 22.4 লিটার SO2 উৎপাদন করার জন্য সালফার প্রয়োজন কত? 32 গ্রাম। 22.4 লিটারের জন্য SO2 এর জন্য এস প্রয়োজন 32 গ্রাম। একের জন্য কত হবে? 32 বাই 22.4, আর 2240 লিটারের জন্য কত হবে? 32 বাই 22.4 ইন্টু 2240, দশমিকটা তুলে দাও, আরও একটা 10 লাগবে, 224 কেটে গেল, তাহলে এখানে 10 পড়ে রইল, তাহলে 3200 গ্রাম। ঠিক আছে, পরে কোশ্চেন যে কত মোল O2 প্রয়োজন? তাহলে 22.4 লিটারের জন্য প্রয়োজন 1 মোল, করিয়ে দিচ্ছি এটা। 22.4 লিটার SO2 উৎপাদনের জন্য O2 প্রয়োজন 1 মোল। একের জন্য কত হবে? 1 বাই 22.4, আর 2240 লিটারের জন্য হবে 2240 বাই 22.4, দশমিক তুলে আরও একটা 10 দাও, এখান থেকে 10, তাহলে 100 মোল। 100 মোল O2 প্রয়োজন। বুঝতে পেরেছো? পরে কোশ্চেনে চলে যাব যে O2 এর উপস্থিতিতে SO2 এর জারণের ফলে SO3 প্রস্তুত করা হলো। 40 গ্রাম SO3 উৎপন্ন করতে কত গ্রাম SO2? দেখো 2024-এর কোশ্চেন, এবার আশা করছি সহজ লাগছে তোমাদের কি যে 40 গ্রাম SO3 উৎপন্ন করতে কত গ্রাম SO2 এর প্রয়োজন? তাহলে এখানে SO3 বিক্রিয়াটা দেখো, 2SO2 প্লাস O2 থেকে 2SO3, তাহলে SO3 বার করে নাও। SO3 আর SO2-র কথা বলছি, তাহলে O2 নিয়ে কিছু কথা বলবো না। SO3 2 ইন্টু 32 প্লাস 48, ঠিক আছে। অক্সিজেন 16 3 48, তাহলে কত হচ্ছে দেখো, 4 3 7 8, 80 ইন্টু 2 মানে হচ্ছে 160, আর এটা হচ্ছে 2SO2, 2 ইন্টু SO2 32 প্লাস 32, তাহলে 2 ইন্টু 64 মানে 4 2 8 6 2 12, 128, 128, ঠিক আছে। এবার দেখো 40 গ্রাম SO3 উৎপন্ন করতে 160 গ্রাম SO3-র জন্য 160 গ্রাম SO3 উৎপন্ন করতে 160 128, তাহলে 160-এর জন্য 128 গ্রাম প্রয়োজন। একের জন্য 128 বাই 160, কোশ্চেনে যেটা দেওয়া আছে 40 গ্রাম, তাহলে 40-এর জন্য হবে 128 বাই 160 ইন্টু 40, 0 0 4 4 4 3 2 32 গ্রাম, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে চলে যাব যে 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ H2 পাওয়া যাবে? তাহলে আয়রন তার সঙ্গে স্টিম H2, এটা কিন্তু তোমাদের জন্য একটু স্টার দিয়ে রাখছি। 2024 এসেছে, তোমাদের 27-এ কিন্তু এটা ইম্পর্টেন্ট যে 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করা হলে এই বিক্রিয়াটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া। তাহলে দেখো যে যদি চালনা করা হয় তাহলে কি উৎপন্ন হবে? এসটিপিতে ওই H2 এর আয়তন কত? H2 এখানে কত গ্রাম পাওয়া যাচ্ছে দেখে নাও, 8 গ্রাম, 4 ইন্টু 4 2 8, 8 গ্রাম। এফি কত? 56, তাহলে 3 ইন্টু 56, তাহলে 5 3 15, 6 3 18, মানে হচ্ছে 168, বুঝতে পেরেছো? তাহলে 168 গ্রাম এফিকে যদি উত্তপ্ত করা হয় স্টিম দিয়ে, কত গ্রাম H2 পাবো? 8 গ্রাম। একের জন্য কত পাবো? 8 বাই 168 স্যার, আর হচ্ছে আপনার 21-এর জন্য স্যার 8 বাই 168 ইন্টু 21, ঠিক আছে। তাহলে 8 2 16, 1, 1 উত্তর হয়ে গেল, ঠিক আছে। 8 2 16 2 1, 21 গ্রামের জন্য কত হলো? তাহলে 1 গ্রাম।
এবার বলেছে দেখো না না কত গ্রাম কী পরিমাণ H2 পাওয়া যাবে, এসটিপিতে ওই H2 এর আয়তন কত, তাহলে 1 গ্রাম বেরিয়েছে, এসটিপিতে এর আয়তন কত হবে 22.4 লিটার। ঠিক আছে, 1 গ্রাম 1/1 এই 1/2 সরি কত মোল বলেছে তাই এই, তাহলে মোল সংখ্যাটা বার করে নেবো। প্রথম কাজ মোল সংখ্যাটা বের করে নেবো। তাহলে এসটিপিতে ওই H2 এর আয়তন কত হবে দেখো, তাহলে 1 গ্রাম বেরিয়েছে, তাহলে 1 গ্রামের জন্য 1 গ্রাম H2 বেরিয়েছে, তাহলে মোল সংখ্যাটা বার করে নেবো 1/2, তাই তো, তাহলে তোমার বেরাচ্ছে 0.5 মোল। তাহলে 1 মোলের জন্য আয়তন হয়, 1 মোল মানে কি বলেছিলাম 22.4 লিটার, 22.4 লিটার, তাহলে হাফ মোল মানে 22.4/2 মানে 11.2 লিটার। ঠিক আছে, এটা 11.2 লিটার হবে, কিন্তু ঠিকভাবে করবে। কোনো প্রকার অসুবিধা থাকিলে বলিয়া ফেলিবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন, এটা একটু টাফ ছিল, যতগুলো কোশ্চেন করালাম তার মধ্যে এটা একটু টাফ, যে উদ্বৃত্ত থাকবে মানে কতটা বেঁচে থাকবে, যে একটি আবদ্ধ পাত্রে 1 গ্রাম ম্যাগনেসিয়াম এবং 0.5 গ্রাম অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হলে কোন বিক্রিয়কটি উদ্বৃত্ত থাকবে, উদ্বৃত্ত বিক্রিয়কটির পরিমাণ নির্ণয় করো। এটার ক্যালকুলেশনটা একটু টাফ আসবে, বাট তোমাদেরকে হিন্ট দিয়ে দিচ্ছি, এটা তোমরা চাইলে করতে পারো, বাট না করলেও তোমাদের অসুবিধা হবে না, এটা 11 কনসেপ্ট। বা উদ্বৃত্ত মানে কি দেখো, যে ম্যাগনেসিয়ামের আমি ভরটা যদি বার করি, আণবিক ভর কত, ম্যাগনেসিয়াম মানে হচ্ছে তোমার 24, তাহলে 24 × 2 মানে 48, অক্সিজেনের কত 32। ঠিক আছে, তাহলে 48 গ্রাম অক্সিজেন 32 গ্রামের সঙ্গে যুক্ত হলে তবে 2 mgও হচ্ছে, যদি 48 গ্রাম না হয় তাহলে হতো না, তাই তো। তাহলে 48 গ্রাম বিক্রিয়া করার জন্য কত গ্রাম লাগছে 32 গ্রাম। এবার দেখো এখানে 1 গ্রাম ম্যাগনেসিয়াম আছে 0.5 গ্রাম অক্সিজেনের উপস্থিতিতে, তাহলে এখানে 48, ভালো করে দেখো সহজ নিয়মে বলে দিচ্ছি একদম। তাহলে 32 গ্রামের জন্য, তাহলে 32 গ্রাম এর জন্য 32 গ্রাম O2 এর জন্য 48 গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজন। তাহলে 1 গ্রামের জন্য 48/32 গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজন। তাহলে 1 গ্রামের জন্য আর 0.5 এর জন্য করব 0.5, তাহলে 48 × 0.5 মানে হাফ দিয়ে গুণ করব। তাহলে দেখো 8 × 6 = 48, 8 × 4 = 32, 2 × 3 = 6, তাহলে 0.5 এর জন্য আসছে 3/4। তাহলে দেখো 3/4 অংশ বিক্রিয়ায় অংশগ্রহণ মানে 0.5, ভালো করে বুঝো, 0.5 গ্রাম যদি অংশগ্রহণ করে তাহলে 0.5 গ্রাম অক্সিজেনের জন্য 3/4, ম্যাগনেসিয়াম কত আছে 1 গ্রাম, 3/4 গ্রাম মানে হচ্ছে তোমার 0.75 গ্রাম ম্যাগনেসিয়াম দরকার। বুঝতে পেরেছো না পারোনি? তাহলে একদম সহজভাবে দেখো করিয়ে দিলাম। কি বললাম, এই কোশ্চেনটা একটু ভালো ছিল। একটি আবদ্ধ পাত্রে 1 গ্রাম ম্যাগনেসিয়াম এবং 0.5 গ্রাম অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হলো, তাহলে ম্যাগনেসিয়ামকে অক্সিজেনের সঙ্গে পোড়ানো হচ্ছে। কোন বিক্রিয়কটি উদ্বৃত্ত থাকবে মানে রয়ে যাবে, তাহলে দেখো যে 32 গ্রাম যেটা কম আছে সেটা দিয়ে করবো, যে 32 গ্রাম O2 তে পোড়ানো হচ্ছে 48 গ্রাম ম্যাগনেসিয়ামকে, তাহলে 1 এর জন্য আর 0.5 দেখা আছে 0.5 এর জন্য, তাহলে 0.5 এর জন্য ম্যাগনেসিয়াম লাগবে কত 3/4 মানে হচ্ছে 0.75 গ্রাম। তাহলে উদ্বৃত্ত রয়ে গেল 1 গ্রাম ছিল ম্যাগনেসিয়াম, উদ্বৃত্ত রয়ে গেল দেখো 1 - 0.75 মানে 0.25 গ্রাম কিন্তু বাকি রয়ে গেল। বুঝতে পেরেছো না পারোনি বলো? একদম সহজে করিয়ে দিয়েছি, এটা 0.25 গ্রাম উদ্বৃত্ত রয়ে গেল। ঠিক আছে, ঐকিক নিয়মে। পরের কোশ্চেন চলে যাব।
25-এর আরও একটা কোশ্চেন, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা অলরেডি করিয়ে দিয়েছি, রিপিট হয়েছে, এটা রিপিট। তারপরে 2016 একদম টাটকা কোশ্চেন, 216 গ্রাম HgOকে 216 গ্রাম HgO, মানে Hg মানে হচ্ছে 200 প্লাস হচ্ছে তোমার কি বলবো 16, মানে 216 ইন্টু 2 মানে হচ্ছে 216 ইন্টু 2 লিখে রাখছি, কে উত্তপ্ত করে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, তাহলে 2 ইন্টু 216কে উত্তপ্ত করলে অক্সিজেন পাওয়া যায় 32 গ্রাম। তাহলে একের জন্য কত আর 216-র জন্য কত হবে, 32/2 ইন্টু 216 ইন্টু 216, তাহলে 16 গ্রাম পাওয়া যাবে, বুঝতে পেরেছ? এবার সেই পরিমাণ অক্সিজেন পেতে, তাহলে 16 গ্রাম অক্সিজেন পেতে হবে, সেই 16 গ্রাম অক্সিজেন পেতে কী পরিমাণ KClO3কে উত্তপ্ত করতে হবে? তাহলে 16 গ্রাম অক্সিজেন পেতে চাই, বুঝতে পারছো? KClO3 ভালো করে বুঝবে, আমি 16 গ্রাম অক্সিজেন পেতে চাই, KClO3 কত গ্রাম KClO3, তাহলে এইটা অলরেডি বলে দেওয়া আছে 16 গ্রাম অক্সিজেন। এখানে দেখো 3 ইন্টু 16, পরের স্লাইডে আমি চলে যাচ্ছি। তাহলে দেখো অক্সিজেন মানে হচ্ছে 3 ইন্টু 32 মানে হচ্ছে তোমার 3 2 6, 3 3 9। তাহলে আর KClO3টা বার করবো, 2 ইন্টু K মানে 39 প্লাস 35.5 প্লাস, আচ্ছা এটা একটু ক্যালকুলেশনটা জটিল আসছে, প্লাস অক্সিজেন মানে 16 3 48, তাহলে যদি যোগ করো কী আসবে দেখো, 0.5 তো থেকে যাচ্ছে, তাহলে 8 5 13, 13 9 হচ্ছে 22 2, হাতে রইল 2, 4 5 6, 6 3 9, 10 11 12, তাহলে 112.5 ইন্টু 2 মানে 12 2 24, 124 ইন্টু 0.5 125, তাহলে 96 গ্রাম অক্সিজেনের জন্য KClO3 প্রয়োজন 125 গ্রাম, একের জন্য কত হবে, 16-র জন্য কত হবে, তাহলে 125/96 ইন্টু 16, 16 6 96, ঠিক আছে, 16 6 96, তাহলে 6 2 12, দশমিক খালে 2 6 3 18, 20.3-এর কাছাকাছি আসছে, ঠিক আছে? এই মানটা একটু দেখে নেবে, 100 এটা একটু ভুল হয়েছে, এটা 125 নয়, এটা হবে তোমার 225, তাই তো? ডবল করছি, তাহলে 2, দেখো কাণ্ড, 245 হবে, ঠিক আছে? একটু গুণটা ভুল হয়ে গেছে, 2 ইন্টু 122.5 হতো, হ্যাঁ, তাহলে 122.5 ইরেজ একটু করে দিচ্ছি, এটা একটু গুণটা ভুল হয়ে গেছে, দেখো 2 ইন্টু 122.5, আমি গুণটা রেখে দিচ্ছি, তাহলে 96 গ্রামের জন্য প্রয়োজন 122.5 ইন্টু 2, 16-র জন্য কত হবে, 122.5 ইন্টু 2 বাই 96 ইন্টু 16, 16 6, তাহলে 2 3, তাহলে দেখো এবার 122.5 ভাজিত 3, এটাই আসছে 122.5 ভাজিত 3, করতে পারবে। আর একটা সহজ কোশ্চেন আছে 26-এ, সেটা হচ্ছে কোনো ধাতব কার্বনেটের 200 গ্রাম উত্তপ্ত করলে 112 গ্রাম, তাহলে ধাতব কার্বনেটের 200 গ্রাম রয়েছে, তাকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড, 112 গ্রাম ধাতব অক্সাইড, তার সঙ্গে গ্যাসীয় যৌগ উৎপন্ন হলো। সেম কোশ্চেন রিপিট, একটু আগেই করিয়ে এসেছি, ঠিক আছে? রিপিট, এটা কিন্তু 26-এর কোশ্চেন রিপিট হয়েছে। তাহলে হয়ে গেল, এটা করে নেবে, সেটা আগেরটা দেখে। এবার যেটা আমি ইম্পর্টেন্ট দেব
ওইগুলো ছাড়াও যে 1 গ্রাম লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কতটা ওজন হ্রাস পায়, এই অঙ্কটা কিন্তু ভালো করে দেখবে তোমরা তোমাদের সামেটিভ পরীক্ষার জন্য বা তোমাদের টেস্টের জন্য এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য এই কোশ্চেনটা। এবং আরও একটা কোশ্চেন আছে, সেটা একটু জটিল, বাট এই কোশ্চেনটা কিন্তু ভালোভাবে দেখবে। 2PbNO3 তার হোল টু থেকে 2PbO প্লাস 4NO2 থেকে O2 PbNO3 বার করে নেবে। 662 NO2টা গ্যাস হিসেবে উড়ে যাবে, O2টা গ্যাস হিসেবে উড়ে যাবে, তাহলে এদের ভরটা কত 216। তাহলে 662 গ্রাম লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে ওজন কমছে 216 গ্রাম। 1 গ্রামের জন্য কত, এখানে যদি যা ইচ্ছা গ্রাম দেওয়া থাক সেই গ্রামের জন্য বার করতে পারবে কতটা কমলো। বুঝতে পেরেছো কোশ্চেনটা? পরের কোশ্চেন, এটা তোমরা একটু দেখে নিতে পারো যে এখানে ডিগ্রি সি 750 mm, চাপটা 1 লিটার দেওয়া আছে। এইখানের মানটা কিন্তু এসটিপিতে দেওয়া নেই, তাহলে এসটিপিতে যদি দেওয়া না থাকে প্রথমে এসটিপিতে কনভার্ট করে নিতে হয়। তাহলে P1V1/T1 সমান P2V2/T2, মানে আদর্শ গ্যাস সমীকরণ থেকে P1V1/T1, তাহলে এখানে মানগুলো বসিয়ে দেবো। আর এসটিপি মানে এসটিপি, প্রেসারটা হচ্ছে 1 atmই থাকে, টেম্পারেচারটা তোমার হচ্ছে 0 ডিগ্রি সি বা 273 কেলভিন ধরা হয়। আর হচ্ছে স্ট্যান্ডার্ড মানে প্রমাণ চাপ ও তাপমাত্রা ও চাপ, ঠিক আছে। 273 আর এটা 1 atm, তাহলে দেখো বা 760 mmHg, তাহলে 273 আর 700 ধরেছে, তাহলে আয়তনটা বার করে নিচ্ছে। আয়তনটা বেরিয়ে যাওয়ার পর বাকি অঙ্কটা সিমিলার প্রসেসে হবে। তাহলে আয়তনটা বের করে নেওয়া হচ্ছে, কারণ এইখানে মানটা যেটা দেওয়া আছে ওই জন্যই আমার এই স্লাইডটা নেওয়া, যে আমি দেখাতে চাই যদি এটা এসটিপির পরিবর্তে অন্য কিছু থাকে চাপটা এবং উষ্ণতাটা, তখন কিন্তু আমাকে এসটিপিতে আয়তনটা বের করে নিতে হবে, তবে আমি 22.4 লিটারটা বলতে পারবো। ওই জন্য বারবার করে বলেছি যে আয়তন যখন বলছি তখন ওটা এসটিপিতে হতে হবে। বাকি এই অঙ্কগুলোর মধ্যে এই অঙ্কটা তোমরা একটু করে দেখবে, এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে যে 6 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পোড়ার জন্য প্রয়োজনীয় অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত। একটু আগে যে কোশ্চেনটা করে দিলাম সেই টাইপের কোশ্চেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এই জিওর সঙ্গে দিয়েছে। বাকি 11.2 লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য এটাও এই বিক্রিয়াটাও রিপিট বিক্রিয়া দেখে নেবে। তারপরে এটাও করবে, এর বিক্রিয়াটা অ্যাকচুয়ালি করে দেওয়া আছে ওখানে। জিঙ্কে অশুদ্ধ, তাহলে জিঙ্কের নমুনায় 40 গ্রাম জিঙ্ক থেকে কত গ্রাম হাইড্রোজেন পাওয়া যাবে। তাহলে জিঙ্ক প্লাস H2SO4 থেকে উৎপন্ন হবে ZnSO4 প্লাস H2, তাই তো। তাহলে জিঙ্ক দেখো 40 গ্রামের নমুনায়, এই জিঙ্ক মানে হচ্ছে তোমার কত 56 ধরা হয়, তাই তো। এই জিঙ্কের মানটা 65 ধরা হয়, 65.5, তাহলে 65.5 গ্রাম থেকে কত গ্রাম উৎপন্ন হয় 2 গ্রাম। 1 জন্য কত 2/65.5, আর এখানে বলেছে 40 গ্রাম জিঙ্ক, তার 20% অশুদ্ধ, তাহলে শুদ্ধ জিঙ্ক আছে কত 40 × 80/100, 0 কেটে দাও, তাহলে 8 × 4 = 32, তাহলে 32-এর জন্য কত হবে 2/65.5 × 32, তাহলে 64/65.5। বুঝতে পেরেছো? ক্যালকুলেশনটা করে নেবে। বুঝতে পেরেছো না পারোনি? তাহলে 20% অশুদ্ধ রয়েছে, তাহলে বিশুদ্ধ জিঙ্ক রয়েছে কত 80%, তাহলে 80 × 100 × 40, তাহলে জিঙ্কের পরিমাণটা কত 8 × 32, তাহলে 65.5-এর জন্য কত উৎপন্ন হয় 2 গ্রাম H2, 1-এর জন্য কত 32-এর জন্য কত। পরের KClO3টা করবে, এটাও করবে, স্টিমেটটা, এগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে অঙ্কগুলো, আশা করছি এরপর পারবে তোমরা, ঠিক আছে। এবং এই বিক্রিয়াগুলো আরও একবার একযোগে রইল অ্যামোনিয়াম সালফেটের সঙ্গে NaOH এর বিক্রিয়ায় Na2SO4 প্লাস H2O প্লাস NH3, তারপরে CaCO3 প্লাস HCl, CaCl2 প্লাস CO2, এই বিক্রিয়াটা একটু ভালো করে দেখবে, রিপিট হয়েছে দুবার, ঠিক আছে। বাকি এই টাইপের কোশ্চেনগুলো তো একটা করে আসছেই, ঠিক আছে। বাকি জটিল বিক্রিয়া হলো তোমাদের বলে দিয়ে থাকবে। এই সবচেয়ে ভালো যদি তোমাদের এগুলো পড়ে যায়, কঠিন যোগ, ওইটা অবশ্যই ওটা আগে করবে বিক্রিয়া করার আগে, বুঝতে পেরেছো। আর 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 এই যে PbNO3 বিক্রিয়াটা ওখানে লিখে দেওয়া আছে 2PbO প্লাস NO2, বাকি Zn প্লাস H2SO4 থেকে Zn ম্যাগনেসিয়াম কার্বনেট, MgCO3 প্লাস 2HCl থেকে MgCl2 প্লাস CO2 প্লাস H2, আর ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলে CO প্লাস, এটা করে দিয়েছি, এটাও করিয়ে দিয়েছি, শুধু এটা বাকি ছিল MgCl2টা করে নিতে পারো। আর এই যে KClO3 এটা তো করিয়ে দিলাম, ঠিক আছে, আর কোনো কিছু নাই। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অসুবিধা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, তোমাদের জন্য কমেন্ট সেকশন খোলা রইল, খোলাই থাকে, কমেন্ট করবে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।
আর যদি এই ভিডিওটা শেষ অবধি কেউ দেখতে পেরেছো তাহলে তোমাদের এই চ্যাপ্টারে রাসায়নিক গণনা চ্যাপ্টারের যে অসুবিধা সেই অসুবিধাগুলো আর আশা করছি হবে না। ঠিক আছে, বাকি 2016 থেকে 2017 থেকে 2026 অবধি সমস্ত সমাধান করে দিয়েছি। কোনো অসুবিধা থাকলে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।